হ্যালো, কেমন আছেন সবাই? ইরানি টিভি সিরিজ তেহরানের দ্বিতীয় সিজনের এক্সপ্লেইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা প্রথম সিজনের এক্সপ্লেইন দেখেছেন তারা জানেন কতটা উত্তেজনাকর এই টিভি সিরিজটা। ইরানি রেভলিউশনারি গার্ড এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং বুদ্ধির খেলায় কে কতটা এগিয়ে থাকবে সে বিষয়ে তুমুল প্রতিযোগিতা দেখেছি আমরা পুরো সিরিজের প্রথম সিজন জুড়ে। তবে প্রথম সিজন সম্পর্কে খুব একটা এখানে আর বলতে চাইছি না, কারণ একটা টিভি সিরিজের গল্পের গাঁথুনি অনেক গভীর হয়ে থাকে, আপনারা অনেকেই ভালোভাবেই জানেন সেটা। তাই এক্সপ্লেইন না দেখলে ঠিক বোঝা সম্ভব নয় গল্পটা ঠিক কেমন। কিন্তু তারপরেও যেহেতু আজ থেকে দ্বিতীয় সিজনের এক্সপ্লেইন শুরু হতে যাচ্ছে, তাই কাহিনীর ধারাবাহিকতা রক্ষার স্বার্থে খুব সংক্ষেপে আমি কিছু সামারাইজ করছি। ইসরায়েলি মোসাদ এজেন্ট তামার রাবিনিয়ান ইরানের পারমাণবিক পাওয়ার প্ল্যান্টে স্যাবোটাজ করার লক্ষ্যে ইরানে এসেছিল, কিন্তু তার মিশন ব্যর্থ হলে সে আশ্রয় নেয় তার খালার বাসায় এবং তার সাথে পরিচয় হয় মিলাদ কাহানি নামে এক ইরানি হ্যাকারের। এরপর দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর দুজনে মিলে ইরানের রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণে থাকা আরেকটা স্যাবোটাজের চেষ্টা করে, কিন্তু ইরানি ইন্টেলিজেন্সের দুর্দান্ত সফলতায় সেটা ব্যর্থ হয়। তারপরেও মোসাদ তার চেষ্টা চালিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে দুর্বল করে তাদের বিমান বাহিনীর কিছু বিমানকে তারা পাঠায় ইরানের তেহরানে বোমা ফেলার জন্য, কিন্তু এবারও ব্যর্থ হতে হয় তাদের এবং সেই বিমানের পাইলটদের মধ্যে একজন আটক হয়ে যায় ইরানের হাতে। মূলত এভাবেই শেষ হয়েছিল তেহরানের প্রথম সিজনের গল্প। কিন্তু তারপরে কি হয়েছিল সেই ঘটনার ধারাবাহিকতায় দেখানো হয়েছে তেহরানের দ্বিতীয় সিজনের গল্পে। তো আবারও বলছি, যারা এখনও প্রথম সিজনের এক্সপ্লেইন দেখেননি তারা প্লিজ সেটা আগে দেখে আসুন এবং তারপর দ্বিতীয় সিজনের এক্সপ্লেইন দেখা শুরু করুন। যাই হোক, চলুন এবার দ্বিতীয় সিজনের প্রথম পর্বের এক্সপ্লেইনে প্রবেশ করি। আমরা আপনাদের আগেই বলেছি ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট ইরানের মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়েছিল ইরানের হামলার কারণে, এবং সে ধরা পড়ে যায় রেভলিউশনারি গার্ডের হাতে এবং তাকে বন্দি করা হয়। কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু চুপ করে বসেছিল না। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল যেভাবেই হোক পাইলটকে বের করে নিয়ে আসতে। অনেকবার তারা বিভিন্নভাবে চেষ্টাও চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। তবে শেষ পর্যন্ত মোসাদ সিদ্ধান্ত নেয় তামারের সাহায্য তারা গ্রহণ করবে। পাইলটকে সারানোর জন্য তামারের ভূমিকা কি হবে সেটাতে আমরা পরে আসছি। তার আগে বলে রাখি তামার এবং মিলাদ এখন কোথায় আছে। প্রথম সিজনের শেষের দিকে আমরা দেখতে পেয়েছিলাম মিশন ব্যর্থ হলে তামার এবং মিলাদ পালিয়ে যায় এবং একটা অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে যায় দুজন। কিন্তু তারা তারপর থেকে চেষ্টা করে যাচ্ছিল ইরান থেকে বেরিয়ে যাবার। এ কারণে মিলাদ তার এক ড্রাগ ডিলার বন্ধুর সাথে কাজ শুরু করেছিল এবং টাকাও জমাচ্ছিল। মিলাদ কাহানি অ্যাক্টিভ থাকলেও তামার কিন্তু সেই ঘটনার পরে বেশ কিছুদিন একেবারে চুপ থাকার সিদ্ধান্ত নেয়। তবে তার খোঁজ শেষ পর্যন্ত জানতে পারে মোসাদ এবং তার সাথে তারা যোগাযোগও করে। এবার চলুন মোসাদ এবং ইরানি রেভলিউশনারি গার্ডের বিষয়ে কিছু কথা বলি। প্রথম সিজনে ইরানি অপারেশনের দায়িত্বে আমরা যাকে দেখেছিলাম, মানে মীর কোরেবকে, আপনাদের তো মনেই আছে, যাকে অপারেশনে ব্যর্থতার কারণে সরিয়ে দেওয়া হয়েছিল। তার পরিবর্তে এবার ইউলিয়া মেগান নামে আরেকজনকে দায়িত্ব প্রদান করা হয়। এই মহিলার প্রধান কাজ ছিল পাইলটটাকে ইরানের জেল থেকে বের করে নিয়ে আসা এবং পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। এই কাজটা খুব ভালোভাবেই শুরু করেছিলেন মেগান। তার এজেন্টরা ঠিকই খুঁজে বের করেছিল তামারকে এবং তাকে তারা কাজে লাগাতেও শুরু করেছিল। অন্যদিকে রেভলিউশনারি গার্ডের কমান্ডেও ব্যাপক পরিবর্তন এনেছিল ইরানি গভর্নমেন্ট। প্রথম সিজনে আমরা দেখেছিলাম ইরানি গার্ড কমান্ডার কাশেম মোহাম্মদের বিচক্ষণতায় তারা কিভাবে ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করেছিল। মূলত তার বীরত্বের কৃতিত্ব স্বরূপ ইরানের রেভলিউশনারি গার্ডের মূল কমান্ডের দায়িত্ব প্রদান করা হয় তাকে, এবং ইরানের বিরুদ্ধে মোসাদের ষড়যন্ত্র রক্ষার জন্য তাকে বিশেষ কিছু ক্ষমতাও প্রদান করা হয়। তো যাই হোক, এবার চলুন দেখে নেই সেই ইসরায়েলি পাইলটকে ছাড়ানোর জন্য মোসাদ ঠিক কিভাবে তামারকে ব্যবহার করতে চলেছিল। তামারের খোঁজ পাওয়ার পর মোসাদ তার সাথে যোগাযোগ করে এবং পাইলটকে বের করার জন্য তার সাহায্য চায়। তামারকে বলা হয় মোসাদ একটা বিশেষ উপায়ে পাইলটকে জেল থেকে একটা হসপিটালে নেয়ার ব্যবস্থা করবে। তাকে হসপিটালে নেয়ার পর তামারের কাজ হবে হসপিটালের পাওয়ার সিস্টেমটাকে হ্যাকিংয়ের মাধ্যমে অকেজো করে দেওয়া। আর এই সুযোগে মোসাদের বিশেষায়িত কয়েকজন এজেন্ট সেই হাসপাতাল থেকে বের করে নিয়ে আসবে পাইলটকে। মোসাদের এ ধরনের প্রস্তাবে তামার রাজি হয়েছিল,
কিন্তু এটার জন্য সে মোসাদের কাছে একটা আবেদনও করেছিল। আবেদনটা ছিল কাজ শেষ হলে তাকে এবং মিলাদকে যেন ইরান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তামারের এ ধরনের প্রস্তাবে মোসাদও রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় মোসাদের পরিকল্পনা মতো সেই জেলে বন্দি পাইলটকে এক গার্ডের মাধ্যমে বিশেষ একটা পিল দেওয়া হয়েছে এবং সেই সাথে তাকে বলে দেওয়া হয়েছে কখন সে এই পিলটা খাবে। অর্থাৎ এর মাধ্যমে মোসাদ চাইছিল এই সময়ের মধ্যে তামারকে রেডি করতে। সব কিছু মোটামুটি রেডি হওয়ার পর কাউন্টডাউন শেষ হলে পাইলট সেই পিলটা মুখে পুরে নেয়, কিন্তু একটু পরে দেখা যায় অসুস্থ হয়ে পড়েছে সে, যার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু মোসাদ এমন একটা নিখুঁত প্ল্যান তৈরি করেছিল যে পাইলটকে তারা যে হসপিটালে নিতে চাইছিল সেখানেই তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর রোগীর ক্রিটিক্যাল সিচুয়েশন বিবেচনা করে এমআরআই করার সিদ্ধান্ত নেন ডাক্তার। হাসপাতালে যখন এটা ঘটছিল তখন অন্য একটা দৃশ্যে আরেকটা ঘটনা ঘটে চলেছিল। সেটা হচ্ছে, আপনাদের হয়তো মনে আছে ফারাজ কামালির কথা। প্রথম সিজনে আমরা এই ফারাজকে লিড রোল প্লে করতে দেখেছিলাম। প্রথম সিজনের শেষের দিকে তাকে গুলি করা হয়েছিল এবং তারপর থেকে তাকে রেভলিউশনারি গার্ডের চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু বাদ পড়ার পরেও ফারাজ কিন্তু বসেছিলেন না। তিনি তার বিশ্বস্ত এজেন্ট আলীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। আসলে ফারাজ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ইরানি। তো পাইলটকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছে তখন সেই খবরটা পৌঁছে যায় আলীর কাছে, আর আলীর মাধ্যমে এটা জানতে পারে ফারাজ কামালি। কিন্তু এরকম একটা ঘটনায় অন্যরা কোনো সন্দেহ না করলেও তার অনুসন্ধানী মনে ঠিকই সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। কামালি এটা নিয়ে আলীর সাথে এরপর আলাপ শুরু করে এবং তাকে তখনই হাসপাতালে যেতে নির্দেশ দেয়, যে হাসপাতালে পাইলটকে ভর্তি করা হয়েছে। আলীও এবার বিষয়টার গুরুত্ব বুঝতে পারে। সেও ধরে নেয় এই ঘটনার কারণ নিশ্চয়ই মোসাদ। তারা চাইছে কোনোভাবে পাইলটকে বের করে নিয়ে যেতে। তাই সে দেরি না করে এবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় ঠিক সময় মতো পরিকল্পনা অনুযায়ী তামার তার কাজ শুরু করে দিয়েছে এবং পাইলটকে যখন এমআরআই রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তখন হ্যাক হয়ে যায় হাসপাতালের পুরো সিস্টেম। আর এই সুযোগে ডাক্তারের ছদ্মবেশে আগে থেকে হাসপাতালে অপেক্ষা করা কয়েকজন মোসাদ এজেন্ট পাইলটের দখল নিয়ে নেয়। তারা পেছনের একটা দরজা দিয়ে যখন বের হওয়ার জন্য রেডি হতে শুরু করেছে ঠিক তখন আলী হাসপাতালে এসে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনা করে এবং সবার কাছ থেকে সব শুনে সে বুঝতে পারে তার এবং ফারাজের ধারণাই সঠিক। ইতিমধ্যে পাইলটকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই সে তার সহকারীদের নির্দেশ দেয় তাকে খুঁজে বের করার। কিন্তু শেষ পর্যন্ত পাইলটকে ধরতে ব্যর্থ হয় এই রেভলিউশনারি এজেন্টরা। অন্যদিকে দেখা যায় তামার তার কাজ শেষ করে হাসপাতালের লবি ধরে এগিয়ে যেতে শুরু করেছে পালানোর জন্য। কিন্তু সে খেয়াল করে রেভলিউশনারি গার্ডের সদস্যরা ইতিমধ্যে হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাই সে অন্য পথ খুঁজে বের করার চেষ্টা চালায়, কিন্তু একসময় সে পথ হারিয়ে ফেলে। তবে ঠিক সেই সময় একজন মহিলাকে দৃশ্যপটে উপস্থিত হতে দেখা যায়। সেই মহিলা তামারকে অবাক করে দিয়ে তার বেরোনোর পথ বলে দেয়। তামার তার নির্দেশ অনুসরণ করে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হয় হাসপাতাল থেকে। এদিকে ইরানি রেভলিউশনারি গার্ড প্রথমবারের মতো ব্যর্থ হয় মোসাদের কোনো এজেন্টকে নিজেদের কাছে রাখতে। তবে এর মধ্যে আরেকটা ঘটনাও ঘটেছিল। সেটা হলো তামারের খালা এবং তার হাজব্যান্ড রেভলিউশনারি গার্ডের জিম্মায় ছিল, যেটা আমরা প্রথম সিজনে দেখেছিলাম। তামারকে আশ্রয় দেওয়ার জন্য মূলত তাদের আটক করা হয়েছিল, কিন্তু তাদের নিয়ে এই ইরানের রেভলিউশনারি গার্ডের একটা পরিকল্পনা ছিল। বিশেষ করে কমান্ডার কাশেম মোহাম্মদী তাদের নিয়ে কিছু একটা করতে চাইছিলেন। কাশেম যখন জানতে পারেন পাইলটকে নিয়ে যাওয়া হয়েছে তখন তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা হলো তামারের খালা এবং খালুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং সে লক্ষ্যে এক পর্যায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকরও করা হয় এবং সেটা লাইভ টেলিকাস্ট করা হয়। এর মাধ্যমে কাশেম মোহাম্মদী বিশ্বাসঘাতকদের এই বার্তাই দিতে চাইছিলেন যে ইরানের সাথে যারা বেইমানি করবে এবং মোসাদের সাথে যারা হাত মেলাবে তাদের ভাগ্যে এই পরিণতিই বরণ করতে হবে। ইরানের সাধারণ নাগরিকদের মতো এই দৃশ্য টিভিতে দেখতে পায় তামার। একই সাথে তামার বুঝতে পারে তার কারণেই প্রাণ দিতে হলো তার আপনজনদের। ফলে সে সাথে সাথেই একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সেটা হলো সে এই অবস্থায় এখন আর ইরান ছেড়ে যাবে না। তার খালার হত্যার প্রতিশোধ নেবে সে কাশেম মোহাম্মদীকে যেভাবেই হোক হত্যা করবে। কিন্তু যেহেতু মোসাদের টার্গেট তামারের দ্বারা ফুলফিল হয়েছিল, তাই তাকে এবং মিলাদকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মোসাদের পক্ষ থেকে। সে কারণে একটা গাড়ির ব্যবস্থা করা হয় এবং গাড়িটি তামারকে নিয়ে রওনা হয় মিলাদ যেখানে রয়েছে সেখানে। কিন্তু এর মধ্যে আর একটা বিষয় ঘটেছিল।
সেটা হলো মিলাদ যার সাথে ড্রাগ বিজনেসে জড়িয়ে ছিল তার মাধ্যমে একজন লোকের সন্ধান পায় সে, যে কিনা টাকার বিনিময়ে ইরান থেকে অন্য দেশে অবৈধভাবে মানুষদের বের করে দেওয়ার ব্যবস্থা করতে পারত। সেই লোকটার সাথে মিলাদ বেশ কয়েকবার দেখাও করেছিল, কিন্তু একদিন তার এই কাজ দেখে ফেলে ফারাজ এবং তার উপরে নজর রাখতে শুরু করে সে। ফারাজকে রেভলিউশনারি গার্ড থেকে বরখাস্ত করা হলেও লোকটার রক্তে মিশেছিল ইরানের ন্যাশনাল সিকিউরিটির বিষয়টা। অনেকটা স্বপ্রণোদিতভাবেই সে তামার এবং মিলাদকে খুঁজে চলেছিল এবং তার ফলই সেদিন সে পেয়েছিল। তামার যখন মিলাদকে নিতে আসছিল তখন ফারাজ মিলাদকে ট্র্যাক করে তার বাসার কাছে এসে পৌঁছায় এবং তার উপরে নজর রাখতে শুরু করে। সে জানত সারাদিনে যা ঘটেছে তাতে মোসাদ এজেন্ট তামার মিলাদকে নিতে এখানে আসবে এবং তার পালানোর প্ল্যান রয়েছে। এ কারণে সে ইতিমধ্যে আলীকেও খবরটা পাঠিয়ে দিয়েছিল এবং তাকে সেখানে আসতে বলেছিল। ফারাজের ধারণা মতোই কিছুক্ষণ পর সে দেখতে পায় মিলাদ বাড়ি থেকে বের হয় তামারের সাথে যোগ দেওয়ার জন্য, কিন্তু ঠিক তখনই আলী এবং আরও দুজন এজেন্ট চলে আসে সেখানে এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু মিলাদ তাদের দেখতে পায়, ফলে সে পালাতে শুরু করে। বেশ কিছু সময় ধরে ধাওয়া পাল্টা দেওয়ার পর অনেক কষ্টে মিলাদ কাহানি তামারের দেওয়া ঠিকানাটায় চলে আসে এবং তামারের সাথে গাড়িতে উঠে বসে। খুব অল্প সময়ের জন্য এরকম হাই প্রোফাইল দুজন এজেন্টকে ধরতে ব্যর্থ হয়ে ফারাজ এবং আলী হতাশ হয়ে পড়ে। হতাশ হওয়ারই কথা। অন্যদিকে বেশ কিছু সময় পর মিলাদ এবং তামার একটা ফুয়েল স্টেশনে চলে আসে। এখানকার একটা ট্যাঙ্কারে লুকিয়ে তাদের ইরান থেকে বের করে নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তামার বলে সে যাবে না, মিলাদ যেন চলে যায়। সে মিলাদকে বলে এখানে আমার এখনও একটা কাজ বাকি রয়েছে, সেটা শেষ করতে হবে, এরপর সে তার সাথে যোগ দেবে। কিন্তু তার এই কথা মেনে নেয় না মিলাদ। সে তামারকে ছাড়া এখান থেকে যাবেই না বলে সাফ জানিয়ে দেয়। মিলাদের একগুঁয়েমি মনোভাব তামার বুঝতে পারে তাদের দুজনকে এখন আবার একসাথেই থাকতে হবে, কিন্তু কোথায় থাকবে তারা এবং পরবর্তী পদক্ষেপ তাদের কী হবে এই বিষয়টা যখন তামার ভাবছে, ঠিক তখন একটা উপায় বাতলে দেন ট্যাক্সি ড্রাইভার। এই ড্রাইভারও মোসাদের একজন এজেন্ট ছিল। সে তাদের একটা জায়গায় নিয়ে আসে এবং রাস্তার অপর পাশে দাঁড়ানো একটা গাড়িকে দেখিয়ে সেদিকে যেতে নির্দেশ দেয় তামারকে। তামারও বিনা দ্বিধায় সেই গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাড়ির ভেতরে সে সেই মহিলাকে দেখতে পায় যার সাহায্যে সে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে পেরেছিল। আসলে এই মহিলা ছিলেন ইরানের মোসাদের অন্যতম একজন এজেন্ট। প্রথম সিজনে আমরা মাসুদকে যে ভূমিকায় দেখেছিলাম তার থেকেও বড় ভূমিকা পালনের দায়িত্ব পড়েছিল এনার উপর। এর নাম ছিল মারজান মন্তেজারি। মারজানের উপরে দায়িত্ব পড়েছিল তামারের মাধ্যমে অপারেশন শেষ করে তাকে ইরান থেকে বের করে দেওয়ার। কিন্তু তিনি যখন জানতে পারেন যে তামার যেতে রাজি নয়, তখন এটা তিনি মোসাদ হেডকোয়ার্টারে জানান। মোসাদ ডিরেক্টর ইউলিয়া মারজানকে দায়িত্ব দেন তার সাথে কথা বলার এবং তামার কি চাইছে সেটা নিয়ে আলোচনা করার। মারজান ইরানি ছিলেন একজন ইরানি সাইকিয়াট্রিস্টের ছদ্মবেশে। তার স্বামী ছিলেন একজন ইরানি নাগরিক। অনেক বছর আগে তাদের বিয়ে হয় এবং তারপর থেকেই মারজান ইরানেই বসবাস করছেন। কিন্তু তিনি মূলত একজন ইরানি ডাক্তার হলেও ছদ্মবেশে মোসাদের একজন এজেন্ট হয়ে কাজ করছিলেন। তামারের সাথে কথা বলার পর মারজান তামারের খালার বিষয়ে জানতে পারেন এবং সে কেন ইরানে থাকতে চায় সেটাও জানতে পারে। কিন্তু তামার যেটা করতে চাইছিল সেটা একেবারেই সহজ কাজ ছিল না। রেভলিউশনারি গার্ড জেনারেল কাসেম মোহাম্মদের প্রমোশন পাওয়ার পর তাকে ধরা এখন অনেক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সব শোনার পর মারজান তামারকে কয়েকদিন সময় নিতে বলে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারপর সে যেন মুভ করে সে বিষয়ে নির্দেশনা দেয়। তাছাড়া সে তাদের এটাও বলে আপাতত তাদের একটা সেফ হাউসে রাখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে মিলাদ এবং তাকে থাকতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে তারা। এরপর তামার আর মিলাদকে একটা ফ্ল্যাটে নিয়ে আসা হয়। মারজান বলে এখন থেকে এটাই তাদের থাকার জায়গা। তামারকে বিদায় দিয়ে মারজান যখন বিষয়টি নিয়ে মোসাদ ডিরেক্টর ইউলিয়ার সাথে কথা বলে এবং তামারকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ করে, তখন ইউলিয়া কিছু কঠিন কথা শোনায় তাকে। মোসাদ কোনো এজেন্টের আবেগ নিয়ে চিন্তা করে না, তাদেরকে কাজের জন্য নিয়োগ করা হয় এবং দ্রুত কাজ শেষ করাই তাদের একমাত্র উদ্দেশ্য। এই বিষয়টা মারজানকে আবারও স্মরণ করিয়ে দেয় মোসাদ ডিরেক্টর। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাই ফারাজ কামালের স্ত্রী নাহিদকে মুক্তি দিয়েছে মোসাদ। আমরা জানি মোসাদের হাতে কিডন্যাপ হয়েছিলেন নাহিদ, কিন্তু ফারাজের কাছে আসার পর থেকেই তিনি বেশ অসুস্থ ছিলেন। তার মানসিকতা অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছিল, তাই ফারাজকে দিনের বেশিরভাগ সময় নাহিদের সাথেই কাটাতে হতো। কিন্তু তা সত্ত্বেও সে গোপনে গোপনে তামারের খোঁজ চালিয়েই যাচ্ছিলেন।
কিন্তু তামারকে ধরতে ব্যর্থ হওয়ার পর তার মধ্যে হতাশাটা একেবারে বাসা বেঁধে বসে। পরের দিন সকালে সে যখন তার স্ত্রীর সাথে কথা বলছে তখন তাদের বাসায় হাজির হয় রেভলিউশনারি গার্ডের চিফ কাশেম মোহাম্মদী। ভেতরে ঢুকেই তিনি ফারাজের সাথে কথা বলেন। কাশেম জানতে পেরেছিলেন ফারাজের কর্মকাণ্ড সম্পর্কে। তিনি যে তামারকে প্রায় ধরে ফেলেছিলেন সেটাও জানতে তিনি। তাই তিনি চাইছিলেন ফারাজের সাসপেনশন উইথড্র করে তাকে আবার কাজে ফিরিয়ে নিতে। ফারাজকে চাকুরিতে বহাল করায় ফারাজ ভীষণ খুশি হলেও তার স্ত্রী নাহিদ খুব একটা খুশি হতে পারছিলেন না, কারণ তার মনটা তখনও অনেকটা শিশুর মতো হয়ে গিয়েছিল। তিনি সবসময় ফারাজের সঙ্গ চাইতেন, একা থাকতে কোনোভাবেই চাইতেন না তিনি। যেহেতু তাকে এখন থেকে অফিসে যেতে হবে সেহেতু ফারাজকে তার স্ত্রীকে বাড়িতেই একা রেখে যেতে হবে। তো যাই হোক, সেই সেফ হাউসে প্রথম দিনটা কেটে যায় তামারদের। কিন্তু পরের দিন সকালে তামার দেখতে পায় মারজান তাদের ফ্ল্যাটে প্রবেশ করছে এবং তাদের জন্য নাস্তা তৈরি করছে। তাকে দেখে এবার বেশ অবাক হয় ওরা, কিন্তু মারজান তার অবাক হওয়াটাকে উপেক্ষা করে তাদের সাথে একটা আলোচনায় বসে। সে তামারকে বলে, এখানে থাকার জন্য বেশি সময় মোসাদ ডিরেক্টর দিতে চান না তোমাদের, তাই যা করার দ্রুত করতে হবে। তামারের ইচ্ছে সম্পর্কে জানার পর মোসাদ একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেটা হলো জেনারেল মোহাম্মদীকে যদি শেষ করা যায় তবে সেটা হবে ইসরায়েলের জন্য বিশাল একটা সাফল্য। তাই তামারের ইচ্ছাটাকে বাস্তবায়নের একটা সুযোগ দিতে চাইছিল তারা। কিন্তু কাশেম মোহাম্মদীর কাছে পৌঁছানোটা একেবারেই সম্ভব ছিল না। তবে একটা পথও খোলা ছিল, আর সেটা হচ্ছে কাশেমের ছেলে পিম্যান মোহাম্মদী। এই পিম্যান আমেরিকায় পড়াশোনা করায় তার মধ্যে পশ্চিমা ভাবধারা বেশ প্রবল ছিল। জিমে যাওয়া, নেশা করা, মেয়ে নিয়ে ফুর্তি করা ইত্যাদি কাজে তাকে প্রায়ই দেখা যেত। তাই এই পিম্যানকেই টার্গেট করেছিল মারজান। আর কিভাবে তার মাধ্যমে কাশেমের কাছে পৌঁছানো যায় তার একটা পথ নিয়েও আলোচনা করতে এসেছিল সে। এই পিম্যান যে জিমে যেত সেটার মালিক ছিল বাহিদ নামে এক ধনকুবের, আর এই বাহিদের সাথে সম্পর্ক ছিল মিলাদের। বাহিদের কাছে সে কোকেন বিক্রি করত। তাই মারজান মিলাদকে বলে, বাহিদকে মাধ্যম করে পিম্যানের সাথে যোগাযোগ করো এবং তার সাথে বন্ধুত্ব করে তোলো। কিন্তু বাহিদের সাথে যোগাযোগ করা হলেও সেদিন সে ফোন ধরছিল না। কি আর করা, এরপর বেশ কিছু টুকিটাকি ঘটনা প্রায় একসাথেই ঘটতে দেখা গিয়েছিল। বাহিদকে না পেয়ে মিলাদ চলে যায় তার জিমে, কিন্তু বাহিদ তার কাছ থেকে এখন বেশি কিছু কিনতে রাজি ছিল না। তবে খুব কড়া টাইপের কিছু কোকেন তাকে দিয়ে মিলাদ এটা পরীক্ষা করার কথা বলে ফিরে আসে বাসায় এবং তার উত্তরের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ফারাজ কাজে যোগ দেয় তার স্ত্রী নাহিদের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। একাকিত্ব তাকে পেয়ে বসেছিল, ফলে ফারাজও কাজে মন দিতে পারছিল না। এদিকে মোসাদ থেকে মারজানের কাছে প্রেশার আসছিল তামারকে দিয়ে পিম্যানের একটা লিঙ্ক খুঁজে বের করার, কিন্তু কোনো দিক দিয়ে কিছু এগোচ্ছিল না। তবে পরের দিন ঘটে একটা ঘটনা। মিলাদ যার থেকে কোকেন নিত তাকে দেখা যায় মিলাদের বাসায় আসতে। প্রচণ্ড রেগে গিয়েছিল লোকটা, কারণ তাকে না জানিয়েই মিলাদ বাহিদের সাথে কারবার করতে চলেছিল। কিন্তু এই লোকটা যখন ভেতরে ঢুকে মিলাদ এবং তামারকে একসাথে দেখতে পায় তখন আরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটির সময় হঠাৎ সে বাড়িতে চলে আসে সেই বাহিদ। সে এবার মিলাদের সাথে সরাসরি দেখা করতে চলে এসেছিল, কারণ গতকাল মিলাদ তাকে যে কোকেনটা দিয়ে এসেছিল সেটা ছিল খুবই ভালো মানের এবং তার বেশ পছন্দ হয়েছিল। তাই সে মিলাদের থেকে এবার আরও বেশি কোকেন নিতে চাইছিল। বাইরের দরজায় দাঁড়িয়ে বাহিদের উপস্থিতি দেখতে পেয়ে এবার বিপদে পড়ে যায় ওরা। ফলে উপায়ন্ত না দেখে সেই ডিলারকে আঘাত করে বসে। তাকে অজ্ঞান করে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়। এরপর বাহিদকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। রুমে ঢুকে বাহিদ তামারকে দেখে অবাক হয়ে যায় এবং তামারের রূপে মুগ্ধ হয়ে যায় সে। মিলাদ এ সময় তামারকে তার বোন বলে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর বাহিদ তামারের সাথে আলাপ করতে শুরু করে এবং তাকে তার জিমে যাওয়ার প্রস্তাব দেয়। আর প্রস্তাবটা লোভেও নেয় তামার, কারণ সে জানে মিলাদ ফেল করলে তাকেই পিম্যানের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। কি হতে চলেছে শেষ পর্যন্ত? তামার কি পারবে পিম্যানের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে? ফারাজি বা কি পারবে তার স্ত্রীকে নিয়ে এরকম একটা সমস্যা কাটিয়ে উঠতে? সে সম্পর্কে টানটান উত্তেজনাকর গল্প নিয়ে পরবর্তী পর্বে খুব শীঘ্রই ফিরছি। সবাই সে পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর পরবর্তী পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।